কিন্তু এই শাড়ি পরা গ্রিক দেবী চেহারা আমি কোথাও দেখি। শাড়ি পরা নাই, অন্য পোশাক পরা। না না, এখানে শাড়ি পরা আছে। আমি কোন দেশে আছে আমি জানি না, আপনি বললে আমি দেশে গিয়ে দেখে আসবো। কিন্তু কিন্তু আমাদের দেশে দেখেন, এখানে একটা জাতীয় ঈদগাহ, সমস্ত মুসলমান আমরা ওখানে নামাজ পড়তে যাই, যেটা জাতীয় ঈদগাহ। তার সামনে আমাদের ধর্মে আছে কোন দেব দেবীর মূর্তি রেখে নামাজ হয় না। আরে ভাস্কর্য আমি কইলে মূর্তি, আপনি এইটা কয় যারা, তাদেরকে তো আমাদের কথা বললে খারাপ শোনা যায়। এটা আমরা তো বলি নাস্তিক। আমার নামাজের সামনে আপনি একটা ভাস্কর্য রেখে দেবেন, একটা পুতুল রেখে দেবেন, এটা আমার নামাজ হয় না। আমি বলি ফিরোজ রশিদ, আপনার কি মনে হয় যে আমি অল্প আমি আমার মাদ্রাসার ছাত্র বন্ধু যেটা বলছে তার জবাব দেবো, তার আগে আমার ভাই হাবিবুর রহমান হাবিব একটি কথা বলেছেন। আসলে আমার বাবা ছিলেন গোপালগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, কারণ গোপালগঞ্জ ছিল সাব ডিভিশন। উনি মুসলমানদের মধ্যে প্রথম উকিল ছিলেন। 1928 সালে উকালতি শুরু করছিলেন আমার বাবা। আমাদের ফ্যামিলি আওয়ামী লীগের। আমি ছাত্রলীগ করেছি, যুদ্ধ করেছি, যুবলীগ প্রতিষ্ঠা করেছি মনিবের নেতৃত্বে। আমি যে নির্বাচন করেছি, আমি পপুলার ভোটেই আমি 2 বার ওখান থেকে নির্বাচিত হয়েছি। একদম জনগণ ওই ঘরে ঘরে আওয়ামী লীগ আমি বানাইছি। অতএব আমি যখন ভোট চাইছি সবাই আমাকে ভোট দিছে। অতএব এখানে ওই যে কথাটা বলছেন এটা সঠিক না, গেল একটা। এখন আমি বলতেছি, আমার মাদ্রাসার ছাত্র বন্ধু যেটা বলেছেন, আমি মনে করি যে এই যে বামপন্থীদের চোখে যে দাওরে হাদিসকে এম এ সমমর্যাদা দেওয়া, এটা তার মধ্যে যেটা অনৈতিক, হেফাজতের কাছে লজ্জাজনক করছে না। মাননীয় প্রধানমন্ত্রী একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন আমরা মনে করি। কারণ উনি কিন্তু পার্বত্য জেলায় শান্তি চুক্তি করেছেন। শান্তি বাহিনীর সাথে আমাদের দীর্ঘদিন একটা যুদ্ধ হয়েছে, কিন্তু শান্তি চুক্তি তো করতে হয়েছে। অর্থাৎ সময়ের সাথে সাথে তাল মিলে সকলকে একটি ধারা নিয়ে আসতে হবে। 16 কোটি মানুষের দেশ, আমরা একটি গোষ্ঠীকে, একটি সমাজকে আলাদা করে আমরা চলতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী এটা অত্যন্ত সমাজযোগী পদক্ষেপ আমি মনে করি। উনি যুদ্ধবিরোধীদের একদিকে বিচার করতেছেন, আরেকদিকে হেফাজতের কাছে ইনাম আল্লামা শফিকে তারা সভাপতি বানিয়েছেন এই সমস্ত আদায় করার জন্য। তারা সমস্ত ইসলামিক দলগুলো তাকে সভাপতি মিলেছেন। আমি বলতেছি, শেষ করে দিচ্ছি, সেই জন্য তার সাথে মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন, সমস্ত আলিমুল্লামারা ছিলেন এবং তাদেরই সভাপতি উনি। সেখানে উনি যে দীর্ঘদিন তাদের যে দাবিটা, এই দাবি মেনেছেন। আরেকটি কথা, জাতীয় ঈদগাহের সামনে গ্রিক দেবী শাড়ি পরা ছিল কিনা, সেই সময় গ্রিক দেবী শাড়ি পরতো কিনা, তাও ঢাকাই শাড়ি, এইটা আমাদের জানা নাই, আমি কোথাও দেখি নাই। পৃথিবীর বহু দেশ ঘুরছি, বহু কোর্টের সামনে দিয়ে হাঁটছি, কিন্তু এই শাড়ি পরা গ্রিক দেবী চেহারা আমি কোথাও দেখি। শাড়ি পরা নাই, অন্য পোশাক পরা। না না, এখানে শাড়ি পরা আছে। আমি কোন দেশে আছে আমি জানি না, আপনি বললে আমি দেশে গিয়ে দেখে আসবো। কিন্তু কিন্তু আমাদের দেশে দেখেন, এখানে একটা জাতীয় ঈদগাহ, সমস্ত মুসলমান আমরা ওখানে নামাজ পড়তে যাই, যেটা জাতীয় ঈদগাহ। তার সামনে আমাদের ধর্মে আছে কোন দেব দেবীর মূর্তি রেখে নামাজ হয় না। আরে ভাস্কর্য আমি কইলে মূর্তি, আপনি এইটা কয় যারা, তাদেরকে তো আমাদের কথা বললে খারাপ শোনা যায়। এটা আমরা তো বলি নাস্তিক। আমার নামাজের সামনে আপনি একটা ভাস্কর্য রেখে দেবেন, একটা পুতুল রেখে দেবেন, এটা আমার নামাজ হয় না। নামাজ যে ঘরে আমি পড়বো, আমার বাসায় কিন্তু অনেক জিনিস আছে, কিন্তু আমার বউ এগুলো সরিয়ে বৈঠকে নিয়ে আসছে, আমার রুমে এগুলো রাখতে পারবে, কারণ নামাজ হয় না। অর্থাৎ আমি যেহেতু মুসলমান, আমার কোরআন হাদিস মেনে চলতে হবে। আমার চেয়ে বেশি এন্ট্রিক্স এখানে কারো কাছে নেই। আপনি চলেন, এখন স্ক্রিন দেখাই দেবো। কাঁসার থাল 50 জনকে থাল আর বাড়িতে আমি খাওয়াইতে পারবো গ্লাস দিয়ে, আর কারো কাছে নাই। অর্থাৎ আমার বাড়িতে গোপালগঞ্জ, আমরা এটা মানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি অধিকাংশ মুসলমানের মনে দুঃখ দিয়া গুটি কয়েক মানুষকে সুখী করবেন। প্রায় আমি দেখি যে ওই যে মাদ্রাসা ছাত্র বললো যে আমরা কি দেশের মানুষ না, আমাদেরকে আপনার ছোট চোখে দেখবেন কেন? তারা কত কষ্ট করে লেখাপড়া করে, তাদেরকে আপনি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেবেন না। আপনি বড় লোকের ছেলে, ইংলিশ মিডিয়ামে পড়বেন, বাংলা মিডিয়ামে পড়বেন, গাড়ি চড়ে যাবেন, আর তারা তো মাদ্রাসায় টিনের ঘরে একটা ক্ষমতায় ছিলেন, আপনারা কেন করলেন না? আমরা করছি, আমরা রাষ্ট্র ধর্ম ইসলাম করছি,
শুক্রবার সরকারি ছুটি করছি। এরকম আওয়ামী লীগের তো মুসলমানদের লম্বা মধ্যে যা যা তালিকা করা দেয়। দরকার যে তারাও তাই করছি। ইসলামের জন্য ইসলামী এবং ফাউন্ডেশন করছে, ভবিষ্যতে বায়তুল মোকাররম করছে, এই ভবিষ্যতে করছে, তাও সেই করব। ভবিষ্যতে এই মুসলমানদের জন্য যা যা করা দরকার সব জাতীয় পার্টি করবে ইনশাল্লাহ। আচ্ছা, সবকিছু যে মূলে, এই সবকিছু মূলে হচ্ছে রাজনীতি, আর রাজনীতি মূলে হচ্ছে ভোটের রাজনীতি। আপনি ভোটই করলেন না, ক্ষমতায় গেলেন না, রাজনীতি করে গেলেন, দুই এনের বাদাম কিনা ওই গুলিস্তান দিয়ে করলেন না, রাজনীতি করলেন, এই দেশের দাম নাই। আপনার ক্ষমতা যা রাজনীতি করতে হবে। বিএনপি তাই করতেছে। না, এই সবাইকে আওয়ামী লীগ ক্ষমতা তাই দিতে হবে করতেছে। এরকম কি কথা আছে? আপনি দেখেন শামিলদা, এই যে শাহবাগে গণজাগরণ মঞ্চ করিয়া কিছু লোকে খিচুড়ি পানি খাওয়াইয়া, আমার পিডিবির চেয়ারম্যান বললো কি যে আমি 20,000 প্যাকেট দেওয়ার লাগছে। কেন? এনাকে দিতে হবে গণজাগরণ মঞ্চ। মানে কি জাগরণ রয়েছে ওদের? যা জাগরণ হোক, ভোট কমে গেছে। এই গণজাগরণ মঞ্চ করিয়া কিছু লোককে নাচাইতেছে পুলিশ পাহারা দিয়া। পুলিশ পাহারা তারা কি ওখানে 5 জন লোক দাঁড়িয়ে দিতে পারতেন? গণজাগরণ মঞ্চ না, শুনেন, আমি একটা কথা বলি, আকবর ভাই শুনেন। আকবর ভাই, আপনার সাথে আমার সম্পর্ক ভালো, আজকে রাজনীতি করি না। নিশ্চয়ই ভালো থাকবে। আপনি এই দাড়ি টুপি এদের আনতে দিলেন না। এদের পাগড়ি যদি মাজায় বাঁধে নামতো আর ওই গণজাগরণ মঞ্চ যখন থাকতো, আপনি পুলিশ কি করতেন? আপনি পুলিশ দিয়ে তাদের পাহাড় দিয়ে 3 মাস এই যে শাহবাগ বন্ধ করে রাখলেন রাস্তা, আর তাদের আসতে দিলেন না, এটা ঠিক করেন নাই। আপনার কেন গণজাগরণ মঞ্চে কি প্রয়োজন ছিল এই জাগরণের? গণজাগরণ মঞ্চ না হলে No, no, no. ট্রাইব্যুনালের আইনটি সংশোধন না, হতো না, না না। এবং আপিল করার বিধানই পাওয়া যেত এই না। যে ঠিক না, তারাই যদি সবকিছু করতে পারে তাহলে সরকার কোথায়? গণজাগরণের মধ্যে প্রথম দিকে কিন্তু স্বতঃস্ফূর্ততা ছিল, আচ্ছা। পরে হয়তো বিভিন্ন কারণে হয়তো এটা আপনার এর গ্লেজ নষ্ট হতে পারে, কিন্তু প্রথম দিকে এর স্বতঃস্ফূর্ততা ছিল। সেটা ছিল বলতো আমরা সমর্থন করছি, কিন্তু পরে যখন দেখলাম যে এর মধ্যে কিছু ধান্দাবাজ, কিছু নাস্তিক ঢুকে গেছে, তখন আমরা সরে এসে আপনারাও চলে গেছেন। হ্যাঁ, এই দেশকে সামনে এগিয়ে নিতে হলে সকল মানুষকে আপনি সবসময় দেখবেন, একটি গোষ্ঠীকে একদমই আপনি ইগনোর করবেন, মাদ্রাসা পল্লী মৌলবাদী হবে, এই যত এই যে ধরা পড়ছে অথবা এই গোলমাল হয়েছে, এখানে তো ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা বেশি, অধিকাংশ ইংলিশ মিডিয়ামের লেখাপড়া। অতএব মাদ্রাসার তো এখানে আমরা খুব একটা বেশি কিছু দেখি না। জামাত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তাদের সাথে কবি মাদ্রাসার কি তুলনা করবেন? আমি একটু জনাব রনককে যে প্রশ্নটি করছিলাম একই প্রশ্ন আপনাকে করতে চাই। আপনারাও তো একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন, আপনারা ইসলামিক দলগুলোকে নিয়ে একদম একটা একদম জোট- আমরা কোনো বাঁকা পথে যাওয়া পছন্দ করি না, সোজা সাপটা। আমরা তখনও হেফাজতকে সমর্থন করেছি, এখনো হেফাজত। পানি খাইছি, আমরা হেফাজতের পক্ষে আছি, এবং সমস্ত মুসলমান যত দলগুলো আছে তাদের সকলকে নিয়ে আমরা বড় জোট করব। তাতে যদি কমিউনিস্ট পার্টি আমাদের সাথে আসে, আমরা তাদের আহ্বান জানাবো, ইসলামী গণতন্ত্র দলও আসবে, কমিউনিস্ট পার্টিও আসবে। আসতে পারে। যদি তারা আসে, হ্যাঁ। আমরা তাদেরকে অভিনন্দন জানাবো। আপনারা আসবেন না স্যার, ঠিক আছে। কিন্তু তার আগে তো ওনাদের পার্টি অফিসে আগুন লাগানোটা বন্ধ করতে হবে। না না, এখন দেখেন না, কে কাকে আগুন লাগায় এদেশে, এটা তো সবাই বলবে। এখানে বিএনপিও কিন্তু হেফাজতের মানে বিরুদ্ধে। কে কাকে আগুন লাগায় বলতে কি মিন করছেন? মানে এক একজনের ইয়েতে আগুন লাগিয়ে দেয়। সেদিন তো যে ছেলেরা এসে আমাদের মতিঝিল চত্বর অবস্থান নিয়েছিল, তারা এখানে কমিউনিস্ট পার্টির অফিসে আগুন দিতে আসেনি। ওখানে জামাত বিলকুল ছিল। হ্যাঁ, সেখানে অন্য একটি গোষ্ঠী এইটাকে স্যাবোটেজ করার জন্য এটা করেছিল। আপনি লক্ষ্য করবেন, ইসলামিক ঐক্য জোট কিন্তু বিএনপির সময় তার মন্ত্রিত্ব পায়নি। সাইকুল্লাহ দিস আল্লাহ আজিজ হক, যার ভোট সব থেকে বেশি, আমিনীর ভোট জামাতের থেকে 10 গুণ বেশি, তাদের কিন্তু মন্ত্রী বানায় নাই। এটা হচ্ছে কিন্তু বিএনপির মধ্যে আপনার একটি গ্রুপ। জাকের পার্টির মিটিং এ লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু তারা ভোটে দাঁড়ালে তোদের জামানত বাজাতে হয়। আমরা তো ভোটে দাঁড়াইতেই পারি না আজ পর্যন্ত। আচ্ছা, ভোট হাজি দাঁড়াইতে দেন নাই। আমি আসি আপনার কাছে। কার্বন কোটে আছে। আমি একটু রুমি মান্নাদের শেষ গানের দুটি লাইন বলে দেই। যে তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, কে তার হিসাব দেবে যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারোনি? সবাই হারতেছেন, একটু কথা মনে রাখবেন। গণতন্ত্র হারতেছে, সেকুলারিজম হারতেছে, সবই হারতেছে। হারার প্রতিযোগিতা নেমেছি আমরা। না না না, আমরা হাবিব ভাই, এটা হারার কিন্তু প্রতিযোগিতা। এটা কিন্তু বিল মানুষ